মাকে গর্ভগৃহ থেকে বের করে বাইরে রাখা হয়। বছরে দুটো দিনে করা হয় এটা, একটা রথের দিনে আর লক্ষ্মী পূজার দিনে। এখন মাকে বাইরে বের করা হয়েছে, সেখানে প্রচুর ভিড়। আমি লাইন দিলাম কিন্তু মায়ের দর্শন করতে পারিনি, কারণ এত গোতাগুতি হচ্ছে লাইনের মধ্যে, আমার পক্ষে সম্ভব নয় অত ভিড়ভাট্টার মধ্যে গিয়ে মায়ের দর্শন করা। মাকে অন্য সময় আমি দর্শন করব। তো এখন তারাপীঠ মন্দিরের কন্ডিশন ভিতরের কেমন আছে একটু দেখুন, আপনারা দেখাচ্ছি আমি। হ্যাঁ, আজই সেই দিন যেদিন মা তারাকে গর্ভগৃহের বাইরে বের করে অন্য একটি পাশের মন্দিরে মলুটির মা মৌলিক্ষার মুখোমুখি অর্থাৎ পশ্চিম মুখে বসানো হয়। কারণ মলুটিতে মা তারার বড় বোন বসে রয়েছেন পশ্চিম দিকেই। এখন আপনারা দেখছেন তারাপীঠের মায়ের মন্দিরের গর্ভগৃহ, যেখানে মা এখন বর্তমান নেই। আর এই পশ্চিম মুখে বসানোর পিছনে রয়েছে একটি কাহিনী। মূলটির রাজা রাঘবচন্দ্র রায় যেমন ছিলেন মৌলিক্ষা মায়ের ভক্ত, তেমনই ছিলেন তারা মায়ের ভক্ত। একদিন তিনি তারা মায়ের মন্দিরে পূজা পাঠের সঙ্গে ধ্যানে বসলে মন্দিরের পূজারী ও পাণ্ডারা তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে মন্দির থেকে বিতাড়িত করেন। তখন রাজা রাঘবচন্দ্র রায় দ্বারকা নদীর পশ্চিম পাড়ে এসে ঘট প্রতিষ্ঠা করে পূজা সম্পন্ন করেন। সেই রাতেই মা তারা পূজারীকে স্বপ্নাদেশ দেন। তাদের কারণেই তার এবং তার বড় বোন মৌলিক্ষার এক পরম ভক্ত অভিমান করে মন্দির ছেড়ে চলে গেছে। তাই এবার থেকে তার পূজার সময় তার মুখ যেন পশ্চিম দিকে রাখা হয়, কারণ সেই পশ্চিম দিকেই রয়েছে মৌলিক্ষা মায়ের মন্দির। আর সেই থেকেই এই রীতি চলে আসছে। আজ কোজাগরী লক্ষ্মী পূজার দিন, আর তার জন্যই প্রচুর মানুষ এসেছেন পূজা দিতে এবং গর্ভগৃহের বাইরে মা তারাকে দর্শন করতে। ক্রাউডিং দেখেই তার কিছুটা আন্দাজ করতে পারছেন। তারাপীঠ মন্দিরের মধ্যেই জনারণ্যের মাঝে চলতে চলতে পৌঁছে গেলাম মন্দিরের ভিতরের বলির স্থানের পাশে, এবং যার সম্মুখে রয়েছে একটি যজ্ঞবেদী। আর এখানে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন লাইনে মা তারার দর্শন লাভের উদ্দেশ্যে। এটা তারা মায়ের মন্দিরের বলির স্থান। মা তারা এখানে তন্ত্রমতে পূজিত হন। সে পূজা বলি বিনা অসম্ভব, তাই মায়ের মন্দিরের পাশেই রয়েছে বলির স্থান। আর এই বলির স্থানের বেদির ওপর পরিবেশ কেমন যেন লোমহর্ষক, হয়তো কিছুটা ভয়ার্তও বটে। এবার আমি পৌঁছেছি জীবিতকুণ্ডের এক কর্নারে, যেখানে তারামা ও অন্যান্য সকল দেবদেবীর প্রতি উৎসর্গীকৃত ধূপ বাতি এখানেই প্রজ্বলিত করা হয়। এই কর্নারের আরেকটি বিশেষত্ব রয়েছে। যেসব ভক্তরা মায়ের কাছে মানত করে যান, তারা এখানেই ধূপবাতি প্রজ্বলিত করে এই লোহার রেলিংয়ে বেঁধে যান লাল সুতা। এর পাশেই মায়ের যে পুকুর দেখছেন তা হলো জীবিতকুণ্ড, যার সঙ্গে জড়িয়ে আছে মায়ের ইতিহাস। জয়দত্ত বণিকের সর্পাঘাতে মৃত ছেলেকে যখনই ফেলা হয়েছিল এই ব্রহ্মকুণ্ডের জলে, আর তৎক্ষণাৎ জয়দত্তের মৃত ছেলে ত্রিলোকনাথ তারা তারা বলে জীবিত অবস্থায় উঠে এসেছিলেন এই জীবিতকুণ্ড থেকে। প্রায় সকলের জানা প্রায় 400 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনার সাক্ষ্য আজও বহন করে চলেছে এই ব্রহ্মকুণ্ড ওরফে জীবিতকুণ্ড। আদিতে দ্বারকার তীরে বিশাল জঙ্গলাকীর্ণ অঞ্চলের মধ্যে ছিল কেবল মায়ের এই প্রধান মন্দিরটি। বর্তমানে আরও কিছু আনুষঙ্গিক মন্দির তৈরি করা হয়েছে এবং কয়েকটি রয়েছে নির্মীয়মান। তার মধ্যে রয়েছে শিবের মন্দির, হনুমানজির মন্দির, লক্ষ্মী মন্দির, বিষ্ণু মন্দির ইত্যাদি। বর্তমানে আমি এসে উপস্থিত হলাম গণেশজির মন্দিরের সম্মুখে।
এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মায়ের মন্দিরের মন্দির প্রাঙ্গণে, আর আমার সম্মুখে রয়েছে ছোট একটি মন্দির কক্ষ। তার পাশেই রয়েছে আরেকটি ছোট মন্দির, যার মধ্যে অবস্থান করছেন ভৈরব চন্দ্রচূড়। প্রাঙ্গণে দাঁড়িয়েই তারামা তথা সকল দেবদেবীকে জানালাম অন্তরের প্রণাম। আর এটাই সেই চন্দ্রচূড় ভৈরবের মন্দির। এখন আমি রয়েছি তারাপীঠ মায়ের মন্দিরের 2 নম্বর গেটে। গেটে ওঠার সিঁড়ির এক প্রান্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মায়ের মন্দির এবং চূড়া। তার সঙ্গে চোখে পড়ে ভৈরব চন্দ্রচূড়ের মন্দিরের চূড়াটিও। তুলনামূলক বিচারে 2 নম্বর গেটে মানুষের জনসমাগম অনেকটাই কম। গেটে ওঠার সিঁড়ির বাম দিকে রয়েছে চপ্পল ও জুতা খুলে রাখার জায়গা, কারণ চপ্পল জুতা পরে মন্দিরে প্রবেশ নিষেধ। এর পাশেই রয়েছে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশের জন্য একটি ওয়াশিং এরিয়া। চলুন এইবার আপনাদের দেখাই 2 নম্বর গেট থেকে চলা রাস্তাগুলোর দুই পাশে কি রয়েছে। মন্দিরের সম্মুখের রাস্তা জনবহুল হলেও এই রাস্তাগুলোতে জনসমাগম বেশ কম। তবে এই রাস্তাগুলোর দুপাশেও পাবেন ফুলমালা, পূজার ডালার দোকান, মিষ্টির দোকান এবং তারাপীঠ খ্যাত সেই প্যাড়ার দোকান। এখন সোজা দেখা যাচ্ছে মন্দিরের 2 নম্বর গেট। চলুন আবারও প্রবেশ করা যাক মন্দির প্রাঙ্গণে। এখন আমার সম্মুখে রয়েছে মায়ের প্রধান মন্দির। উন্মুক্ত নীল আকাশে মাথা তুলে রয়েছে দাঁড়িয়ে। বিকালের পড়ন্ত রোদ্দুর গায়ে মেখে দাঁড়িয়ে রয়েছে বাকি সব মন্দিরগুলো। এখন যে আয়রন বার দিয়ে ঘেরা রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তা মায়ের দর্শনের জন্য লাইনে দাঁড়ানোর রাস্তা। তবে মন্দিরে পূজা দেওয়ার ও ভোগ পাওয়ার তথ্যের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখুন। এখন আমি এসে হাজির হয়েছি মন্দির চত্বরের বিশেষ একটি অঞ্চলে। আপনারা বাইরের রাস্তার দুই পাশে যেমন ফুলমালা ও ডালার দোকান দেখেছেন, ঠিক তেমনই ফুলমালা ও ডালা এবং প্যাঁড়ার দোকান রয়েছে মন্দির চত্বরের মধ্যে। পূজা দেওয়ার জন্য এখান থেকেই সমস্ত সামগ্রী সংগ্রহ করতে পারেন এবং পেয়ে যাবেন পূজা দেওয়ার জন্য পান্ডা দাদাদেরও। মন্দির চত্বরের মধ্যে এই অংশে একটি জলের কল দেখলাম। কোনো কিছু পূজার সামগ্রী বা কিছু ধোয়ার প্রয়োজন হলে এটা ব্যবহার করতে পারেন। আর এটা রয়েছে পূজার সামগ্রী স্টলগুলোর নিকটে। এখন যে মন্দির দেখতে পাচ্ছেন, আজ লক্ষ্মী পূর্ণিমার দিন মাকে গর্ভগৃহ থেকে বের করে মৌলিক্ষা মায়ের মুখোমুখি বসানো রয়েছে ওই মন্দিরে। আর এখান থেকেই তারামাকে জানালাম অন্তরের প্রণাম। আর এখন আমি এসে পৌঁছেছি তারা মায়ের মন্দিরের 1 নম্বর গেটে। আর এর পাশেই রয়েছে পূজার সামগ্রীর স্টলগুলো। চলুন এবার মন্দিরের বাইরে যাওয়া যাক। এই 1 নম্বর গেটের একটি বিশেষ নাম রয়েছে। এর নাম 10 পাউঠি দুয়ার। এবার এসে উপস্থিত হলাম তারাপীঠ মায়ের মন্দিরের 1 নম্বর গেটের পাশে রাস্তার ধারে
অবস্থিত একটি কৃষ্ণ মন্দিরে। বাইরে দাঁড়িয়ে দূর থেকেই দর্শন করলাম বিগ্রহ, সঙ্গে জানালাম অন্তরের প্রণাম। মন্দিরের রাস্তার দুই পাশে রয়েছে প্রচুর দোকান। কোথাও সাজানো রয়েছে থালা ভর্তি পেড়া, কোথাও পূজার ডালার সামগ্রী, কোথাও বা ঝুড়ি ভর্তি টাটকা পদ্মের মালা। রাস্তার পাশে ঝোলানো রয়েছে টাটকা টাটকা লাল জবা ফুলের মালা। রাস্তার দুই পাশ লাল জবার মালায় সজ্জিত বলা যেতে পারে। দুই পাশে এমন সজ্জার মাঝে হেঁটে চলার অনুভূতি একদম অন্যরকম। এখন এসে হাজির হয়েছি মন্দিরের 1 নাম্বার গেট থেকে, যে রাস্তা সোজা চলে গেছে দ্বারকার বামদেব ঘাটে, সেই রাস্তায়। এখানেও বেশ কিছু দোকান রয়েছে। রয়েছে পূজার জন্য পিতলের বাসনপত্র, মা তারার বিভিন্ন বাঁধানো ছবির দোকান। আর সকল দোকানগুলো ঘুরে দেখতে দেখতে চললাম দ্বারকা নদীর দিকে। এই রাস্তা সোজা চলে গেছে সাধক বামদেবের ঘাটে। এটাই সেই প্রাচীন ঘাট যা সংযোগ রক্ষা করত ওপারের সঙ্গে। এই রাস্তায় মন্দিরের 1 নাম্বার গেট থেকে বেরিয়ে সোজা এসে এই ঘাটে চলে আসছে। ছিল না দ্বারকার কোনো ব্রিজ। ঘাটে অপেক্ষা করত পারাপারের জন্য তাল গাছের ডোঙা, যা ছিল পারাপারের একমাত্র কৌশল বা পন্থা। আজ যা সাধক বামদেবের ঘাট নামে পরিচিত। এটা দ্বারকা নদী, আর দেখুন প্রচণ্ড স্রোত রয়েছে দ্বারকাতে। এখন ভালো স্রোত রয়েছে এবং জলের গভীরতাও যথেষ্ট। আর এই যে দুটি চুল্লির মানে মাথা দেখা যাচ্ছে, চিমনি দেখা যাচ্ছে দুটো চুল্লির, সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লির চিমনি। আর এটা হলো দূরে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, যেটা দেখালাম আমি, বামদেবের ঘাট, যে ঘাটটা ঘাটের রাস্তা স্ট্রেট মন্দিরের 1 নাম্বার গেট থেকে চলে এসে জয়েন করেছে। আর ওই রাস্তাটাই এখান দিয়ে বাঁক নিয়ে এই ব্রিজ কভার করছে। দেখুন এই ব্রিজটা হচ্ছে দ্বারকার উপরে ব্রিজ, যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর এটা হলো দ্বারকা নদী। আমি এখন দ্বারকা নদী পার হয়ে চলে এসেছি এই পারে, মানে আমি এখন দাঁড়িয়ে আছি এই পারে, আর ওই পারে হচ্ছে তারাপীঠ মন্দির, তারাপীঠ মহাশ্মশান। দেখুন ওই হলো সাধক বামদেবের ঘাট। আর এটা এই যে সেতুটা দেখছেন, এটাই পার হয়ে আমি চলে এসেছি। আমি দাঁড়িয়ে আছি একদম দ্বারকার জলে। দেখুন আমি এখন দ্বারকা নদীতে দাঁড়িয়ে আছি, দ্বারকা নদীর অপোজিট সাইডের ঘাটে। আর দ্বারকা নদীর স্রোত দেখুন, ভীষণ স্রোত, এখন ভীষণ স্রোত। দ্বারকা নদীর ওই পারে মহাশ্মশান, এবং শ্মশানে যে চুল্লি জ্বলছে, ইলেকট্রিক চুল্লি, তার শব্দ পাওয়া যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে রয়েছি এই পারে। আর এই পারে একটি সুন্দর পার্ক রয়েছে একদম দ্বারকা নদীর পাড় ধরে। আর এখান থেকে দ্বারকা নদীর ওপর যে দুটো ব্রিজ রয়েছে, সে দুটো ব্রিজ খুব সুন্দরভাবে একইভাবে দেখা যাচ্ছে। দ্বারকা নদীর ওপরে যে ব্রিজটা এখন আপনারা দেখছেন, সেই ব্রিজটার ওখানেই রয়েছে সেই মোড়, যেখান থেকে ওই দিকে চলে যাচ্ছে
স্ট্রেট বেরিয়ে যাচ্ছে মুন্ডো মালিনী তলা, আর মানে ওটা মুন্ডো মালিনী রোড। আর এই পাশে ওই রাস্তার এই পাশে চলে আসছে তারাপীঠ মন্দিরের রোড, আর তার উপর দিয়ে তারাপীঠ রোড বেরিয়ে চলে যাচ্ছে, মানে ওটা তেমাথা। সেটা রয়েছে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজের একটা প্রান্তে, যে প্রান্তটা আমি ফোকাস করেছি। আর এই দিকের প্রান্ত তো কন্টিনিউ হচ্ছে রাস্তাটা। আর তার সঙ্গে দেখাই, এটা হলো তারাপীঠ মহাশ্মশান। এই যে বন জঙ্গল এরিয়াটা শুরু হলো, মানে ওই ব্রিজের পর থেকে আস্তে আস্তে যে বন জঙ্গল এরিয়াটা শুরু হলো একদম এই পর্যন্ত, এটা হলো তারাপীঠ মহাশ্মশান। এটা তারাপীঠ মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি। আর তার সঙ্গে মন্দিরের নিকটতম যে ব্রিজ সেটা হচ্ছে এইটা। 1 নাম্বার গেট থেকে বেরিয়ে এসে স্ট্রেট বেরিয়ে আসলে যে ঘাট পড়ে বামদেবের ঘাট, এবং সেটা দ্বারকা নদীর পাশে, এবং সেই ঘাটের পাশে যে ব্রিজ রয়েছে সেটা হলো এই ব্রিজ। যে ব্রিজ পার করে এখন আমি এই ছোট্ট পার্কটাতে এসেছি। তারাপীঠে মা তারা এবং অন্যান্য অনেক মন্দির ছাড়াও এখানে একটা খুব সুন্দর ভূপ্রকৃতি রয়েছে, বন জঙ্গল, নদী, ভীষণ সুন্দর। তার সঙ্গে এই যে মহাশ্মশানটা রয়েছে তার নিজস্ব একটা প্রাকৃতিক রূপ রয়েছে, শ্মশান বলে নয়, একটা প্রাকৃতিক রূপ রয়েছে যা সুন্দর এবং অনন্য। তারাপীঠ মহাশ্মশানের পাশেই প্রবাহিত দ্বারকা নদ এবং তার বিপরীত দিকে নদীর অপর কিনারে মহাশ্মশানের সমান্তরালে অবস্থিত এই পার্কটিতে রয়েছে নদীর সমান্তরালে হেঁটে চলার সরু রাস্তা, মাঝে মাঝেই বসার জায়গা এবং বেশ কয়েকটি ঝুলন্ত ভিউ পয়েন্ট, যেখানে বসে এনজয় করতে পারেন দ্বারকার 2 দিকের ভিউ, ব্রিজের ভিউ, তারাপীঠ মহাশ্মশানের অ্যাট এ গ্ল্যান্স ভিউটা। তৎকালীন তারাপীঠ সম্বন্ধে যদি একটা ধারণা তৈরি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই ভিউ পয়েন্টে। এখন যে ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন বাঁশবনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, এটা কিন্তু তারাপীঠ মহাশ্মশানের নিজস্ব ঘাট। মানে এখানে সব দাহ করার পরে শ্মশান যাত্রীরা যে ঘাট ব্যবহার করে সেটা হলো এই ঘাট, ঘাটটা। আর দূরে তো ব্রিজ দেখতেই পাচ্ছেন, যে ব্রিজটা তারাপীঠগামী বা তারাপীঠ তীর্থ ভ্রমণকারী মানুষদের কাছে খুব চেনা একটা ব্রিজ, মানে যেটাকে তারাপীঠে আসতে হলে ক্রস করতেই হয় দ্বারকা পার হওয়ার জন্য। আর এই সেই দ্বারকা নদী, সেই কিংবদন্তির দ্বারকা নদী, যা এখানে উত্তর বাহিনী, যা তারামায়ের সৃষ্টি, বামদেবের অভ্যুত্থান থেকে শুরু করে প্রাচীন সমস্ত ইতিহাসের একমাত্র সাক্ষী এই দ্বারকা নদী, যার রূপের হয়তো অনেক পরিবর্তন হয়েছে। পাশের সমস্ত প্রাকৃতিক ঐশ্বর্য হয়তো অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু সেই একমাত্র সাক্ষী আজও হয়ে রয়েছে। সমস্ত কিছু সাক্ষ্য আজও সে বহন করে চলেছে একইভাবে। এককালে এই দ্বারকা নদ ছিল আরও বিশাল চওড়া, কিন্তু ছিল না কোনো ব্রিজ। ছোট নৌকা করে পার হতে হতো নদী, যদিও যাত্রীও ছিল বেশ কম। দ্বারকাতে যখন বান ডাকত, নদীর 2 কূল ছাপিয়ে বানের জল ডুবিয়ে দিত এই মহাশ্মশানের ক্ষেত্রভূমিকে। আর এখানে সিদ্ধপীঠ তারাপীঠ গড়ে ওঠার পিছনে দ্বারকার রয়েছে এক বিশাল অবদান। যেখানে নদী উত্তরে প্রবাহিত হয় সেখানেই তন্ত্রমতে শক্তিক্ষেত্র সৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়। আর এখানে দ্বারকাও উত্তর বাহিনী, তাই দ্বারকা ও সিদ্ধপীঠ তারাপীঠের এক অনন্য অবিচ্ছেদ্য অংশ।
এখন আমি চলে এসেছি পূর্বে দেখানো ব্রিজের ওপর, আর এখান থেকে সম্মুখে যে দোকান দেখতে পাচ্ছেন তা হলো তারাপীঠের আমার দেখা তন্ত্রের ক্রিয়াকলাপের জিনিসপত্রের সবচেয়ে বড় দোকান। যারা তন্ত্রের যাগযজ্ঞ তন্ত্রমতে বিভিন্ন ক্রিয়া কর্ম করতে চান তারা বিভিন্ন উপাদানের জন্য এই দোকানে আসতে পারেন। তবে শ্মশানের পাশে বামদেব ঘাটে যাওয়ার রাস্তাতেও এই দুটি ছোট দোকানও দেখতে পাবেন। যুগ যুগ ধরে বয়ে চলেছে দ্বারকা, পাশেই নিশ্ছিদ্র জঙ্গলময় মহাশ্মশান, ঋষি বশিষ্ঠদেবের সিদ্ধিলাভ, তারামায়ের আবির্ভাব, জয়দত্ত বণিকের মৃত ছেলে ত্রিলোকনাথের পুনরায় জীবন্ত হয়ে ওঠা, বামদেবের আবির্ভাব, তিরোধান, আরও কত তারামায়ের অলৌকিক লীলা, সব কিছুর সাক্ষ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে। এই বিশাল শক্তিক্ষেত্রের প্রেক্ষাপট রচনাতেও এই অংশে উত্তর বাহিনী দ্বারকা সংযোজন করেছে এক অনন্য মাত্রা। তাই সব শেষে এই সব কিছুর স্মৃতি বহনকারী দ্বারকানাথকেও জানাই আমার প্রণাম।